রাত ৩টা বাজে। হসপিটালের করিডোরে এক প্রকার মাথায় হাত দিয়ে বসে আছে হীরের পুরো পরিবার। হসপিটালে অ্যাডমিট করা হয়েছে হীরকে। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। পিনপতন নীরবতা বিরাজ করছে সবার মাঝে। হীরের সাথে এসব ঘটার পর কার কিভাবে রিয়েক্ট করা উচিত কেউই বুঝতে পারছে না। রাস্তায় এক ভদ্রলোক হীরকে অবচেতন অবস্থায় দেখে হসপিটালে নিয়ে আসে। হসপিটাল থেকে থানায় ফোন করলে সাব ইন্সপেক্টর সাদিক হীরকে দেখে কনফার্ম হয়ে তুর্যকে জানায়। কেস ফাইল করা হয় থানায় ধর্ষণের। হীরের এখনো জ্ঞান ফিরেনি। সবাই অপেক্ষা করছে হীরের জ্ঞান ফেরার। তুর্য এক দৃষ্টিতে কাচের ভিতর দিয়ে তার হীরকে দেখে যাচ্ছে। আজ তাদের বিয়ে হওয়ার কথা ছিল। পরশু রাতেও তারা একসাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল। কয়েক ঘন্টার পরেই তারা একে অপরের হয়ে যেত। কয়েক ঘন্টার ব্যবধানে তাদের জীবনে এত বড় একটা ঝড় এসে যাবে এটা তো স্বপ্নেও ভাবতে পারেনি সে। না না, এসব সে কি ভাবছে? ছি, তুর্য নিজেকেই নিজে ধিক্কার দিচ্ছে। এতটা নিচু মেন্টালিটির সে কিভাবে হতে পারে? শরীরটাই কি সব? ভালোবাসা তো শরীর দিয়ে হয় না। ভালোবাসার স্তর আরো অনেক উঁচু, আরো অনেক মহৎ। সময়ের সাথে ক্ষীয়মান একটা জিনিস কখনোই ভালোবাসার ঊর্ধ্বে হতে পারে না। সে তো হীরকে ভালোবেসেছে, তাহলে তার মনে এত তুচ্ছ চিন্তা ভাবনা কি করে আসতে পারে? ভালোবাসা মহৎ, যে ভালোবাসে সে কোনো মহাপুরুষের চেয়ে কম উদার হতে পারে না। তাহলে কেন আজ তার মনে এত সংকীর্ণ চিন্তা ভাবনা এলো? এই সময়টাতে হীরকে সামলানোর দায়িত্ব তার। সে নিজেই যদি এসব ভেবে পিছু হাঁটে যায় তাহলে তার কলিজাকে কে সামলাবে? কে বুঝবে হীরের কষ্টটা? সমাজের মানুষ তো মেয়েটাকেই কথা শোনাবে। সব দোষ তো মেয়েটারই হবে। ধর্ষকরা মাথা উঁচু করে সম্মানের সাথে বুক ফুলিয়ে হাঁটবে। আর কিছু কিছু মানুষ তো তার হীরকেই কথা শোনাবে। না না, সে ভেঙে পড়বে না। কিছুতেই ভেঙে পড়বে না। তার হীরের জন্য হলেও তাকে স্ট্রং থাকতে হবে। তুর্য সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। যদিও সে জানে পরিবারের কেউই এখন স্বাভাবিক মস্তিষ্কে নেই, তবুও তুর্য হাল ছাড়েনি। সে হাল ছাড়বে না। তার হীরকে সে কখনোই একা ছাড়বে না। সারা রাত তুর্য হীরের মাথার কাছে বসে তার মুখের দিকে তাকিয়ে থাকে। হীরের গালে চড়ের দাগগুলো কালচে পড়ে গেছে। তুর্য দাগগুলোতে হাত ছুঁয়ে দিতেই ঘুমের মধ্যে কেঁপে ওঠে হীর। হীর দিকে তাকিয়ে থাকতে থাকতে বারবার চোখ ভিজে আসছে তুর্য। না জানি কতটা কষ্ট পেয়েছে তার কলিজাটা। ধীরে ধীরে হীরের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে তুর্য। ঘুমের ঘোরে চোখ দিয়ে পানি পড়ছে হীরের। হয়তো সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো মনে পড়ছে তার। এক পর্যায়ে ঘুমের মাঝেই আধো আধো বলিতে চিৎকার শুরু করে হীর। আমাকে ছেড়ে দাও, বাঁচাও আমাকে, ছেড়ে দাও প্লিজ, তোমাদের পায়ে পড়ছি আমি, ছেড়ে দাও। তুর্য হতবাক হয়ে তাকিয়ে আছে তার কলিজার দিকে। কতটা কষ্ট পেয়েছে হীর সে ধারণাও করতে পারছে না। ঘুমন্ত হীরকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তুর্য। তাতেও হীরের অস্থিরতা না কমায় ডক্টর এসে কিছু একটা মেডিসিন দিলে হীর শান্ত হয়ে যায়। বাইরে থেকে নিজেকে যতই স্ট্রং দেখাক তুর্য, কিন্তু ভিতর থেকে হীরের এই অবস্থাটা সে মেনে নিতে পারছে না। খুব কষ্ট হচ্ছে তুর্যর। হীরকে কিভাবে সামলাবে সে? কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার হীরকে। পরদিন দুপুরের পর দিয়ে হীরের জ্ঞান ফিরে আসে। তুর্য ধারণা করেছিল হয়তো হীর কান্নাকাটি করবে, কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে হীর একবারের জন্যও কাঁদেনি, বরং একদম স্বাভাবিক বিহেভ করেছে। যদিও তার ব্যবহার একদম পাল্টে গেছে। কারো সাথে কথা না বলা, তুর্যর সাথে দেখা না করা, এগুলোই করছে হীর। তুর্য জানে হীরের সাথে যা হয়েছে তা ভুলে যাওয়া অসম্ভব, কিন্তু হীরকে এভাবে মেনে নিতে তুর্যর ভিতরটা পুড়ে যাচ্ছে। তুর্য অনেকবার চেষ্টা করেও হীরের সাথে কথা বলতে পারেনি। পুলিশ রেপিস্টদের খুঁজে বের করে হীরের সহযোগিতায়। আইনিভাবে তাদের শাস্তির ব্যবস্থার জন্য উঠে পড়ে লেগেছে তুর্য। এত কিছুর মাঝে বেশ কয়েকদিন কেটে যায়। হীরের ধর্ষণের খবর বিদ্যুৎ গতিতে সবার কানে কানে ছড়িয়ে পড়ে। আর সেই আগের নিয়মে হীরকেই সবাই দোষারোপ করতে থাকে। এতে হীরের বাবা মা লজ্জায় মাথা উঁচু করতে না পারলেও হীর যেন গায়ে মাখছে না কিছুই।
হসপিটাল থেকে আসার পরে আর নিজের ঘর থেকে বেরিয়েছে বলে মনে পড়ছে না। সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখে হীর। তুর্যর সাথে হয়তো ভুলেও দেখা করেনি একদিনের মধ্যে একবারও। প্রতিদিন তুর্য হীরদের বাসায় এসে রাত পর্যন্ত বসে থেকে চলে যায়, কিন্তু একবারের জন্য হীর দেখা করেনি। হসপিটাল থেকে আসার পর থেকে হাফসা বেগম হীরের সাথে কোনো কথাই বলেননি। এবারও মানুষের অপমানের জন্য মেয়েকে দায়ী করেছেন সে। হীরের একটা বোকামির জন্য আজ তার জীবনের এই দশা। মেয়ের কষ্ট হাফসা বেগম বুঝতে পারছেন। মায়ের মন তো সন্তানের জন্য কাঁদবে, এটাই স্বাভাবিক। কিন্তু হীরের ছেলেমানুষির এত চড়া দাম দিতে হবে সে এখনো মেনে নিতে পারছে না। একা আবদ্ধ ঘরে বসে থাকা যেন এখন হীরের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। সে খুব ভালো করেই জানে তার সাথে যা কিছু হয়েছে তার জন্য প্রধান কারণ সে নিজে। বিয়ের দিন এভাবে না বের হলে হয়তো আজকে এসব হতো না। তার নিজের বোকামির জন্য এসবের সূচনা হয়েছে। আচ্ছা, সে মেনে নিয়েছে তার বোকামি ছিল, কিন্তু এটা তো সে চায়নি। কোনো মেয়েই চাইবে না তার সাথে এমনটা হোক। সে তো অনেক মিনতি করেছিল, সেই মিনতিগুলো তো কেউ শুনেনি। তারপরও সেই চিরাচরিত প্রথা অনুযায়ী তার জীবন থমকে গেছে। এখন সে কি করবে? তার কি উচিত ছিল অন্য সবার মতো লজ্জায় ভয় আত্মহত্যা করা? অনেক স্বার্থপর হয়ে গেছে হীর। কিছুদিন আগেও যেই মানুষটার জন্য মরতে গিয়েছিল এখন সেই মানুষটাকে নিজের কাছে থেকে দূরে সরিয়ে দিয়েছে। সবটাই নিজের স্বার্থে করেছে সে। এটা স্বার্থ না হলে আর কি? নিজের ভুলের জন্য অন্য কাউকে সে দোষারোপ করেনি। সম্পূর্ণটা নিজেই সয়ে যাচ্ছে। বন্ধ দরজার আড়ালে তার কষ্টগুলো, আর্তচিৎকারগুলো নিজের মধ্যেই দাফন করে নিয়েছে। কাউকে এই কষ্টের ভাগ দেওয়া যাবে না। প্রতি মুহূর্তের দুঃস্বপ্নগুলো কাউকে জানানো যাবে না। সবটা নিজেই সইতে হবে। হঠাৎ বাইরে খুব চেঁচামেচি শুনে ধ্যান ভাঙে হীরের। চোখের পানি হাত দিয়ে মুছে নিয়ে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে আসতেই তুর্য পাজাকুলে উঠিয়ে নিয়ে হাঁটা ধরে। আচমকা সবকিছু হয়ে যাওয়াতে হীর কিছু করতে পারে না। ছাদে নিয়ে এসে হীরকে কোল থেকে নামায় তুর্য। নামিয়ে দিতেই চলে যেতে থাকে হীর। হীরের হাত পিছন থেকে টেনে ধরলে হীর এক নজর তুর্যর দিকে তাকায়। তুর্যর দুচোখ টলমল করছে, যে কোনো সময় অশ্রুরাশি বাঁধ ভেঙে বয়ে যাবে। তুর্যর মুখটাও কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। বোঝাই যাচ্ছে না জানি কত রাত ঘুমোয় না। তুর্যকে এভাবে দেখতে পারছে না হীর। চোখ সরিয়ে নিল। এভাবে মুখ ফিরিয়ে নিস না, আমি তোকে ছাড়া আর পারছি না। এভাবে আমাকে ফিরিয়ে দিস না, আমি মরে যাব। হীর, হাতটা ছাড়ুন, আর কখনো আমার সামনে আসবেন না। প্লিজ এভাবে বলিস না, তোকে ছাড়া আমি অস্তিত্বহীন। আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকার কারণ আমাকে ফিরিয়ে দে। এসব বলে আর কোনো লাভ নেই। আমাকে ভুলে নতুনভাবে জীবন শুরু করুন। তোকে ভুলে যাব। নিজেকে ভুলে থাকতে পারলেও তোকে ভুলে কিভাবে থাকবো আমার জানা নেই। শিখে নিন, আমি আর আপনি কখনো এক হতে পারবো না। তাই যত তাড়াতাড়ি আমাকে ভুলে যাবেন ততই ভালো। যতটা সহজে কথাগুলো বলছিস ততটা সহজে আমার জীবনটাও নিয়ে নে নিজ হাতে। তোকে না পেলে যে মৃত্যু আমাকে আপন করে নেবে না। এসব কি বলছেন আপনি? থামুন প্লিজ, আমি শুনতে পারছি না এসব। কেন জোর করছেন? আপনি কি বুঝতে পারছেন না আমি আর আপনার যোগ্য নই? আমার সব শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই আমার। আমি আপনার জীবনে এসে আপনার জীবন নষ্ট করতে পারবো না। শরীরই কি সব হীর? আমার কাছে যদি শরীরটাই সব হতো তাহলে একটা 10 বছরের মেয়েকে ভালোবেসে ঘর ছাড়তাম না। আমার জন্য আগেও তুই যেমন ছিলি এখনো তেমনই আছিস। না না, আমি আগের মতো নেই। কেন বুঝতে চাইছেন না আপনি আমি আগের হীর নেই। একটা মেয়ের অহংকার তার সতীত্ব, আমার সেই অহংকারটাই শেষ। আপনি পরিপূর্ণ, আমি অপূর্ণ। আমার অপূর্ণতাকে নিজের কাল বানাবেন না দয়া করে। ভুলে যান আমাকে, আমাদের ভালোবাসাকে। সবকিছু ভুলে যান। কান্না করতে করতে ধপ করে নিচে বসে পড়ল হীর। হীরের কান্নায় যেন আকাশ কেঁপে উঠছে। এতদিনের জমানো কষ্টগুলো আজ কান্নার শব্দের মাধ্যমে বের হচ্ছে।
তুর্য চোখে পানি নিয়ে তার হীরের কান্না দেখছে। অন্য সময় হলে হয়তো হীরকে থামানোর জন্য পাগল হয়ে যেত, কিন্তু আজ সেও চায় হীর কান্না করুক। এই কান্নার মাধ্যমে যেন সে তার হীরকে ফিরে পায়। অনেকক্ষণ পর হীরের কান্নার মাত্রা একটু কমে এলে তুর্য হীরকে বুকে জড়িয়ে নেয়। আমার পূর্ণতা প্রিয়তমা, সেই তুমি আমারটাকে নিয়ে। আমার জীবনের অর্ধেক অংশ ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। সেই অর্ধেক অংশ তুমি। আমার প্রিয়তমা, সেই তুমি আমার। তোমাকে ছাড়া কোনো পূর্ণতা আমার চাই না। আমার পূর্ণতা দিয়ে না হয় তোমাকেও পূর্ণ করে দেব। এ হয় না তুর্য। আমি তোমার জীবন নষ্ট করতে পারবো না। একজন ধর্ষিতাকে বিয়ে করে সারা জীবন পস্তাতে হবে তোমায়। সেটা আমি চাই না। আমি অনেক চেষ্টা করেছিলাম নিজেকে শেষ করে দেব। এই কলঙ্কিত মুখ আর কাউকে দেখাবো না, কিন্তু আমি পারিনি। হুশ, তুমি আজও আমার কাছে সেই 7 বছর আগের হীরের মতোই পবিত্র। আমি জানি আমার কথাগুলো তোমার বিশ্বাস করতে ভীষণ কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো, আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। এটা আমার ব্যর্থতা ছিল, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি বুঝতে পারিনি একটা বোকামির এত বড় খেসারত দিতে হবে আমাকে। আমি তোমার জন্য। আমি সব জানি, আর কিছু বলতে হবে না। তোমার কোনো ভুল নেই। কখন কার সাথে কি হবে এটা কেউ বলতে পারে না। একটা দুঃস্বপ্নের মতো এটা ভাগ্যে ছিল, তাই হয়ে গেছে। অপরাধীরা তাদের কৃতকর্মের সর্বোচ্চ শাস্তি পাবে। আমি তো আছি। আপনি চলে যান তুর্য। আমাকে ভুলে নতুন করে জীবন গড়ুন। আমি আপনার যোগ্য নই। এই সমাজ আমাকে কখনো মেনে নেবে না। চাচি আমার মতো একটা মেয়েকে তার ছেলের বউ কখনোই করবেন না। সব ভুলে যান তুর্য। কথাগুলো বলে হীর সেখান থেকে পালিয়ে নিচে এসে পড়ে। তুর্য বারবার ডাকলেও আর সাড়া দেয় না। চলবে।